এআই প্রযুক্তি এখন এমন পর্যায়ে গেছে যে আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে এই ভিডিওর মধ্যে আপনি না। আপনাকে নিয়ে যদি কেউ অশ্লীল ভিডিও তৈরি করে ছেড়ে দেয়, আপনি নিজেই প্রমাণ করতে পারবেন না যে ওটার মধ্যে ব্যক্তি আপনি না। এমন একটা পর্যায়ে গেছে আপনার কণ্ঠস্বর, আপনার শরীর, আপনার চালচলন, আপনার হচ্ছে কি বলে হাসি, আপনার বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি সবকিছু কপি করে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে আপনি নিজে সন্দেহে পড়ে যাবেন যে আমি এই ব্যক্তি বাস্তব নাকি ওইটা বাস্তব। এখন যেমন ধরুন ইউক্রেন যুদ্ধের সময় পুতিনের একটা ভিডিও ছড়ানো হয়েছিল যেখানে পুতিন বলেছিল যে আমি আত্মসমর্পণের ঘোষণা দিচ্ছি, এরকম একটা তথ্য তখন ছড়ানো হয়েছিল। জানা যায় যে সেটা ভুয়া খবর, কিন্তু ততক্ষণে কয়েক মিলিয়ন মানুষ সেটা দেখে ফেলেছে। এরপরে বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের যে চরিত্রে কলঙ্ক লাগানো, অনেক ধরনের ফেক ভিডিও দিয়ে, ফেক ছবি দিয়ে, ফেক ছবি শেয়ার করে, একে অমুককে চুমা দিচ্ছে, সে বাচ্চাদেরকে চুমা দিচ্ছে, এই অমুকের হাত ধরে চুমা দিচ্ছে, এই অমুকের গালে চুমা দিচ্ছে, এই ধরনের জাস্ট হচ্ছে ছবির কথা বললাম, বাকিগুলো তো বললামই না। মানুষকে সমাজে কলঙ্কিত করা হচ্ছে, ভুয়া নিউজ লেখা, ভুয়া ছবি তৈরি করা, এআই জেনারেটেড ছবি, এমনকি এখন এমন জিনিস হচ্ছে যে কোনটা এআই জেনারেটেড ছবি আর কোনটা বাস্তব এটা বুঝতেই মানুষের হচ্ছে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। তো সাধারণ মানুষ কি করবে? কোথায় শব্দ নকল করে ভয়েস ক্লোনিং যে হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে এআই তে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য এটা সুবিধার একটা জিনিস যে আমার ভয়েস দিয়ে আমি হচ্ছে ইংরেজিতে চমৎকার ভাবে কথা বলতেছি, আমি আমার মুখ থেকে একটা ইংরেজি শব্দ না বেরোলো, এটা একটা চমৎকার তাদের জন্য সুযোগ। কিন্তু এই যে ভয়েস নকল বা ভয়েস ক্লোনিং করে যে করা হচ্ছে, এটা পরবর্তীতে আপনি ফোন দিচ্ছেন কিন্তু আপনার নামে বলা হচ্ছে যে ফোন দিয়ে কিন্তু অমুককে এই কথা বলছে, কিন্তু আসলে আপনি ফোন দেনই নাই। 2024 সালের মার্কিন নির্বাচনে যে প্রচার প্রচারণা চালানো হয়েছে তা সেই প্রচার প্রচারণার 70% হচ্ছে এআই দ্বারা প্রভাবিত। আপনার প্রত্যেকটা মুভমেন্টকে সে কপি করে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে আপনাকে কি ধরনের ট্যাবলেট দিতে হবে সে দিচ্ছে, আপনাকে কি ধরনের খাবার দিতে হবে সে দিচ্ছে। আরো কয়েকটা জিনিসে, যেমন অনলাইন প্ল্যাটফর্ম, সিনেমা আগে ছিল সিনেমা, এখন তো সিনেমা নেই, এখন নেটফ্লিক্স, ইউটিউব, গেম, এবং এগুলোর মাধ্যমে এই যে সফট প্রোপাগান্ডা, চিন্তা করতে পারেন যে গেমের মাধ্যমে কিভাবে প্রোপাগান্ডা চালায়। আপনি দেখবেন যে বাচ্চাদের যে গেমগুলো, সেই গেমগুলোতে কি দেখানো হয়? সেই গেমগুলোতে দেখানো হয় যে ওই গেমের মধ্যে সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা লোক, তাকে হত্যা করো, তাকে মারার জন্য তুমি লড়াই করো। ওই নিষ্পাপ বাচ্চার অবচেতন মনে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আপনি সারা জীবন বসে তাকে যখন বুঝাবেন কাজ হবে না, কারণ সে ওখান থেকে ঢুকিয়ে দিচ্ছে তার মাথার মধ্যে। সিনেমাগুলোতে, হলিউড সিনেমাতে, বলিউড সিনেমাতে এত বছর পর্যন্ত কোন জিনিসটা দেখে আসা হয়েছে যে টুইন টাওয়ারে হামলা করেছে, সেই হামলার দৃশ্য বা সেটা নিয়ে যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোতে এমন ভাবে আপনার এই জিনিসটা ক্রিয়েট করা হয়েছে যে মুসলমান মানেই হচ্ছে সন্ত্রাসী। এমনকি এমন ভাবে সেটা করা হয়েছে যে মুসলিম সমাজেও যদি একটু দাড়ি টুপি বড় হয় তখন তাকে এই মুসলিম সমাজের মধ্যে নিজেকে মুসলমান বলার লোক পর্যন্ত সন্দেহের চোখে দেখে। এবং এমন একটা জিনিস তৈরি করা হয়েছে যে কোনো দাড়ি টুপিওয়ালা লোককে সেকেলে অথবা সন্ত্রাসী বললেই আমি হচ্ছে হাই স্ট্যান্ডার্ডের লোক হয়ে যাই আমার নিজের সমাজে। এরকম একটা জায়গায় আমরা চলে গেছি। সালাম দিয়ে কথা শুরু করলে সেকেলে অথবা রেডিক্যাল হয়ে যায়। আল্লাহ বললে রেডিক্যাল হয়ে যায়, কিন্তু ঈশ্বর বললে আমি হাই স্ট্যান্ডার্ডের, আমি সুশীল হয়ে যাই। 90% মুসলিম মানুষের দেশে আপনি সিনেমাতে পর্যন্ত আল্লাহ শব্দ ব্যবহার দেখবেন না, সেখানে ঈশ্বর, তারপর হচ্ছে স্রষ্টা, সৃষ্টিকর্তা, এই শব্দ ব্যবহার করবে। যেই সমাজের 50%-এর বেশি মানুষ সিগারেট খায় না, সেই সমাজে আপনি দেখবেন যে আপনার নাটক সিনেমাতে নায়ক মানেই হচ্ছে সে একটা সিগারেট খাবে। পরিকল্পিতভাবে আমাদেরকে এই জিনিসগুলো করা হচ্ছে। যেমন ধরুন নেটফ্লিক্সে ফাউদা নামে একটা সিরিজ ছিল, সেই সিরিজে ইসরায়েলি সেনাদেরকে হিরো বানানো হয়েছে। তেহরান দি স্পাই নামক একটা সিরিজ ছিল, সেখানে মুসলমান মানেই হচ্ছে বিপজ্জনক, এটাকে বানানো হয়েছে। কল অফ ডিউটি ব্যাপক পরিমাণে পপুলার একটা গেম, কল অফ ডিউটি, সেখানে বাচ্চাদের, কিশোরদের মনে এই ঘৃণা তৈরি করে দেয়া হচ্ছে যে আরব শহর মানেই হচ্ছে সেখানে জিহাদ,
আরব শহর মানেই হচ্ছে ধ্বংস, আরব শহর মানেই হচ্ছে সেখানে কোনো কিছু নেই। অথচ আপনি দেখেন আরব দেশগুলো সম্পর্কে, আরব দেশগুলোতে গিয়ে ঘুরে দেখেন। তো এই যে সফট পাওয়ার দিয়ে আপনার ঘরে আপনার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, আপনি আপনার সন্তানকে বলছেন এটা সঠিক না, সে বলতেছে না এটা না, আমি তো দেখেছি ওইটা সঠিক। যুদ্ধ, এই যুদ্ধে আপনি কোন জায়গায় আছেন? তথ্য প্রযুক্তি দিয়ে যে জাতীয় নিরাপত্তাটা ধ্বংস করা হয় সেটার দিকে একটু আসে। আমেরিকা বলছে যে চীন আমার বিরুদ্ধে টিকটক যুদ্ধ চালাচ্ছে, টিকটক দিয়ে আমার যুদ্ধ চালাচ্ছে, আমার টিকটককে বন্ধ করতে হবে। তুমি ফেসবুক দিয়ে সব দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছ, তুমি ইউটিউব দিয়ে সব দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছ, তুমি ফেক নিউজ দিয়ে সব দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছ, তুমি তোমার মিডিয়া দিয়ে সব দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছ। কই সেখানে কেউ কিছু বললে সেখানে হয়ে যায় সেটা মিডিয়ার মুখ বন্ধ করা। আর অন্য দেশের একটা মিডিয়া যদি একটু উপরে উঠে যায় তখন বলা হয় যে সে আমার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই যে জিনিসগুলো, আপনার এই জিনিস আজকের যে ফেলি যুদ্ধ যেটাকে আমরা বলি হচ্ছে মানে বাস্তবিক যুদ্ধ, অরিজিনাল যুদ্ধ যেটা, এটা থেমে যাবে। কিন্তু এই যে মিডিয়ার যুদ্ধ, সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, এই যুদ্ধ থামবে না। এবং এই যুদ্ধে আপনাকে ভিতর থেকে ধ্বংস করা হচ্ছে, আপনি নিজেও জানছেন না। আপনার প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে, আপনার সন্তানকে ধ্বংস করা হচ্ছে, আপনার নিজেকে ধ্বংস করা হচ্ছে, আপনি জানেন না। যেটা বললাম শুরুতে যে আপনার খুব ভালো লাগছে একটা জিনিস দেখে আপনি লাইক করছেন, শেয়ার করছেন, কিন্তু সেই লাইক শেয়ারের মাধ্যমে আপনি আপনার শত্রুর পক্ষে যাচ্ছেন। ব্যাপক পরিমাণে ম্যানিপুলেট করা হচ্ছে সবকিছু। এমনকি যে ম্যানিপুলেট করছে সে নিজেও জানে না যে সে এই জিনিসটা ছড়ানোর মাধ্যমে সে শত্রু পক্ষের দিকে যাচ্ছে, সাংবাদিক পর্যন্ত। এজন্য যেটা মনে হয় যে আমরা অনেক সময় এটা বলি এই দেশের এই যুদ্ধ অস্ত্র দরকার, ওই দেশের ওই যুদ্ধ অস্ত্র দরকার, এই দেশের এই প্রযুক্তি দরকার, ওই দেশের ওই প্রযুক্তি দরকার, এই দেশের হচ্ছে 6th প্রজন্মের যুদ্ধ বিমান দরকার, ওই দেশের হচ্ছে হাই টেকনোলজির এটা দরকার, ওখানে হচ্ছে পরমাণু অস্ত্র দরকার। ওকে, রাষ্ট্রের দরকার, কিন্তু আমার কি দরকার? আমি অন্যের যুদ্ধ নিয়ে ভাবছি, কিন্তু আমি আমার নিজের যুদ্ধ নিয়ে ভাবছি না। আমি অন্যের লড়াইয়ের জন্য দিন রাত 24 ঘন্টা ঘুম হারাম করছি। সে কিভাবে লড়াই করলে কোন দিক দিয়ে কি হবে, কোন দিক দিয়ে গেলে কি হবে, কার কতগুলো যুদ্ধ বিমান হলে কার বিরুদ্ধে জিতবে, কার কতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে সে হচ্ছে নিজেকে রক্ষা করতে পারবে। আপনার এয়ার ডিফেন্স সিস্টেমের অবস্থা কি? আপনার নিজের ডিফেন্স সিস্টেম কোন জায়গায় আছে? আপনি আপনার নিজের যে যুদ্ধ অ্যানালাইসিস করছেন কিনা? আপনি কতটা সচেতন? আপনি কতটা রক্ষা করতে পারছেন আপনার সন্তানকে, আপনার নিজেকে, আপনার ছোট ভাইকে? কতটা? আপনি যদি প্রশ্ন করতে না পারেন যে যেই জিনিসটা আমি দেখছি এটা আসলে সঠিক কিনা, এক, দ্বিতীয় হচ্ছে এটা কার পক্ষে বা কার জন্য কাজ করছে এই খবরটা, এই হেডলাইনটা কেন এইভাবে হলো বা অন্যভাবে হলো না, এটা কি আমার উপরে এক ধরনের মিডিয়া অ্যাটাক, নাকি আমাকে বর্ষি ফেলে তারপরে হচ্ছে কি বলে মাছের মতো হচ্ছে তুলে নেওয়ার একটা টোপ? এই জিনিসগুলোকে বিশ্লেষণ করা দরকার। এই জিনিসগুলোকে বলতে পারেন যে ভাই এত কিছু বিশ্লেষণ করার সময় আমার নেই। আপনার সারা দুনিয়া বিশ্লেষণ করার সময় আছে, আপনার নিজের ভবিষ্যৎ, নিজের জেনারেশনের ভবিষ্যৎ, নিজের জাতির ভবিষ্যৎ, নিজের আদর্শের ভবিষ্যৎ, এটাকে আপনার বিশ্লেষণ করার সময় নেই? করতে হবে। আপনি যদি এরকম সচেতন হন, আপনি যদি এবার এরকম গভীর এবং বিশ্লেষণ ধর্মী এই ধরনের হচ্ছে চিন্তা ভাবনার দিক দিয়ে হচ্ছে নিজেকে তৈরি করতে পারেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি লড়াইয়ে প্রস্তুত। এর বাইরে যেগুলো করার এগুলো রাষ্ট্র করবে, সেনাবাহিনী করবে, তারা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা সেটার জন্য চিন্তা করছে, গবেষণা করছে তাদের সামর্থ্য অনুযায়ী। আপনার মেধার, আপনার বুদ্ধির, আপনার পরামর্শের দরকার তাদের নেই, কিন্তু আপনার পরামর্শের যেটা দরকার আছে আপনি নিজেকে পরামর্শ দেন, আপনার বন্ধুকে দেন, আপনার আশেপাশের মানুষকে দেন যে এইভাবে আমার হওয়া দরকার। একটা হেডলাইন দেখলেই ওটাকে আমার টাস করে হচ্ছে শেয়ার দেওয়ার দরকার নেই। চমকপ্রদ হেডলাইন, চমকপ্রদ যে ফেক নিউজ গুলো, আমার মাঝে মাঝে ইয়া হয় যে আমাদের বাংলাদেশ এবং ভারতে এত বেশি পরিমাণে ফেক নিউজ ছড়ায় কেন? এত বেশি পরিমাণে হচ্ছে ইউটিউবে ভিডিওর থাম্বনেইল গুলো হচ্ছে ভিডিওর
কোয়ালিটির সাথে বা ভিডিওর মূল জিনিসের সাথে কোনো সম্পর্ক নেই থাম্বনেল দেওয়া হয় এমন টাইপের যে হচ্ছে আপনাকে আকর্ষণ করে, এবং পরবর্তীতে দেখা যায় যে ঠিকই তো সে তো আকর্ষণ করছে, আপনাকে টানছে, আপনি যেহেতু যাচ্ছেন, যেহেতু দেখছেন, আপনার দেখার পর হয়তো আপনার মনে হলো যে ঠিক আছে দেখছি কিন্তু আসলে এটা সঠিক। ওই যে আপনি দেখছেন ওইটাই আপনি বড় ভুল, আপনি বড় ভুল করছেন। আপনি যে দেখে যাচ্ছেন ওইটাই বড় ভুল করছেন। আপনি যে লাইক করছেন ওইটাই বড় ভুল করছেন। আপনি যে শেয়ার করছেন ওইটা বড় ভুল করছেন। আপনি যেটা থামিয়ে ওটা দেখছেন এটা বড় ভুল করছেন। এমন একটা পরিস্থিতি যে আপনি যদি কোনো একটা ভুয়া তথ্যকে নিয়ে সেটার উপরে লিখতে চান যে এইটা ভুয়া তথ্য, সেটার মানেও হচ্ছে যে আপনি এটা ছড়িয়ে দিচ্ছেন, ওটা নিয়ে আপনি কথাই বলবেন না। কারণ একটু খারাপ শুনতে হয়তো খারাপ শোনা যায়, আমাদের একটা দেশে একটা কথা আছে যে বিষটা নিয়ে আপনি যত নাড়ানাড়ি করবেন ও গন্ধ ছড়াবে, কিচ্ছু হবে না। আপনার যদি ক্ষমতা থাকে আপনি পুরোপুরি ঢেকে দেন ওটাকে, পুরোপুরি ঢেকে দেন, কেউ দেখলো না, গন্ধ গেল না, কিন্তু আপনি ওটা নিয়ে নাড়ানাড়ি করবেন ও গন্ধ ছড়াবে, এবং এটাই হচ্ছে। এজন্য আমাদের এই যে মিডিয়া যুদ্ধ, এই মিডিয়া যুদ্ধ সম্পর্কে আরো সিরিয়াসলি আমাদের স্টাডি করা দরকার, সচেতন হওয়া দরকার, এবং আমার কাছে মনে হয় মিডিয়ার উপরে আমাদের কিছু ট্রেনিং সেশন করা দরকার, এবং সেটা শুধুমাত্র যে সাংবাদিক হওয়ার জন্যই না, একজন পাঠক হওয়ার জন্য ট্রেনিং দরকার। তুর্কিতে একটা ক্লাস আছে মিডিয়া পাঠক, গণমাধ্যম বা সংবাদপত্রের পাঠক হওয়া, কিভাবে আমি সচেতন পাঠক হব। আপনি যদি সচেতন পাঠক না হন তাহলে আপনিও এই যুদ্ধে আপনার শত্রুর পক্ষে লড়াই করছেন, আপনি জানেনই না।